টু মাই অনলাইন ক্লাস। দেখো, আজ আমরা ক্লাস 10-এর একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং ক্লাসটি হলো অভিষেক কবিতার প্রতিটি পংক্তি আমরা পড়ব এবং তার ব্যাখ্যা প্রদান করব। প্রথমে একটু এই অভিষেক কবিতাটি সম্পর্কে বলে নিই। দেখো, এই অভিষেক কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত রচিত তার বিখ্যাত মহাকাব্য মেঘনাদ বধ মহাকাব্য থেকে এই অংশটুকুকে নেওয়া হয়েছে। তো এখন এই অভিষেক কবিতাটার উৎস আলোচনা করতে গিয়ে আমরা বলি যে মেঘনাদ যখন প্রমোদ কাননে বিশ্রামরত অবস্থায় ছিলেন, ঠিক সেই সময়েই দেবী লক্ষ্মী, ব্যাপারটা ভালো করে বোঝো, মেঘনাদ যখন বিশ্রামরত অবস্থায় ছিলেন প্রমোদ কাননে, সেই সময় রাক্ষসরাজ রাবণের কুলদেবী, মানে ওদের বংশের দেবতা লক্ষ্মী দেবী, তিনি মেঘনাদের ওই প্রমোদ কাননে গিয়ে হাজির হয়েছিলেন। সেখানে গিয়ে তিনি ধাইমা, প্রভাসার, মেঘনাদের ধাইমা মানে ধাত্রীমাতা, সেই ধাইমা প্রভাসার রূপ ধারণ করে স্বর্ণলঙ্কার অবস্থার কথা শুনিয়েছিলেন। কথাটা বোঝার চেষ্টা করো। আমি তাহলে মানে এইখান থেকে কিন্তু কবিতাটা শুরু হবে। ভালো করে শোনো। মেঘনাদ প্রমোদ কাননে তিনি বিশ্রামরত অবস্থায় আছেন। ঠিক সেই সময় স্বর্ণলঙ্কায় রাক্ষসদের অবস্থা খুব খারাপ। বীরবাহু যুদ্ধ করতে গিয়ে, রাম-লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছেন, আর সেনাপতি করার মতো কোনো লোকজন বেঁচে নেই। রাক্ষসরাজ রাবণ নিজেই যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। তখন রাক্ষসরাজ রাবণের কুলদেবী অর্থাৎ লক্ষ্মী দেবী দেখলেন যে স্বর্ণলঙ্কার খুব খারাপ সময়, এই সময় মেঘনাদকে নিয়ে আসা প্রয়োজন। মেঘনাদই একমাত্র এই সময় হাল ধরতে পারে। সেই কারণে তিনি স্বর্ণলঙ্কা থেকে যাত্রা করলেন কোথায়? ওই আমাদের প্রমোদ কাননে, এবং সেখানে নিজের রূপ ধারণ করে নয়, ধাইমা, রাক্ষসদের ধাইমা প্রভাসার রূপ ধারণ করে মেঘনাদকে স্বর্ণলঙ্কার খবর শোনালেন যে তোমার ভাই মারা গেছে ইত্যাদি ইত্যাদি। তারপরেই কিন্তু কবিতাটা শুরু হয়েছে। উনি ওখানে গিয়ে ছদ্মবেশ ধারণ করে, মানে ওই ধাইমা রূপ ধারণ করে মেঘনাদের সামনে হাজির হচ্ছেন। তখন থেকেই কিন্তু কবিতাটা এখানে শুরু হয়েছে। আমি ব্যাখ্যা করতে পারলাম কি ব্যাপারটা কি, যে মেঘনাদ যখন প্রমোদ কাননে তিনি বিশ্রামরত অবস্থায় ছিলেন, ঠিক সেই সময় স্বর্ণলঙ্কায় রাক্ষসদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। কেন না, বীরবাহু সেখানে মারা গিয়েছে, আর সৈন্য বা সেনাপতি পাঠানোর মতো কেউ নেই মেঘনাদ ছাড়া। কিন্তু মেঘনাদ তো তখন স্বর্ণলঙ্কায় নেই, তিনি তো তখন আছেন ওই প্রমোদ কাননে। সেই কারণে রাক্ষস রাজা রাবণের কুলদেবী তখন আর দেরি না করে স্বর্ণলঙ্কার এই খবর জানানোর জন্যে ওই প্রমোদ কাননে ছুটলেন, এবং সেখানে প্রভাসার রূপ ধারণ করে, প্রভাসা মানে ধাত্রী মাতা ওদের ধাইমা, সেই প্রভাসার রূপ ধারণ করে মেঘনাদকে সব কিছু জানালেন। তখন থেকে কিন্তু এই ঘটনাটা শুরু হচ্ছে। স্যার, এই ঘটনাটা কি ট্রু? দেখো, রামায়ণের তো কোন ঘটনাটা সত্যি কোন ঘটনাটা সত্যি নয় বলা বড় মুশকিল। অনেকে বলেন যে রাম জন্মানোর আগেই রামায়ণ লেখা হয়ে গিয়েছিল। তো এখন দেখো, ঘটনাটাকে তোমাকে ধরে নিতে হবে সত্যি ভেবে, তাই নয় কি? তো এসো আমরা এই লাইন বাই লাইন পড়ি। ক্লিয়ার? কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা। ভালো করে শোনো। কনক আসন ত্যাজি,
কনক মানে তো যেন সোনা, মানে স্বর্ণাসন, স্বর্ণনির্মিত আসন ত্যাগ করে বীরবর ইন্দ্রজিৎ তিনি ধাত্রীর চরণে, ধাত্রী মানে ওই যে বললাম ওখানে প্রভাসার ধাইমা, ধাইমার রূপ ধারণ করে তিনি হাজির হয়েছেন দেবী লক্ষ্মী। সুতরাং সেই ধাত্রীমাতার চরণ ছুঁয়ে প্রণাম করলেন। অর্থাৎ মেঘনাদ সোনার আসন ছেড়ে, স্যার আপনার কমেন্ট তো মানে বুঝতে পারছি না, কি কমেন্ট, তো কি বলছিস স্যার, আপনার কমেন্ট তো শোনা যাচ্ছে না নাকি? হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো নিরুপম, শোনা যাচ্ছে আমাকে? কি বলছি, শোনা যাচ্ছে এবার? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখ, যখন লক্ষ্মী দেবী ধাইমা প্রভাসার রূপ ধারণ করে ইন্দ্রজিৎ বা মেঘনাদের সামনে গিয়ে দাঁড়ালেন, তখন মেঘনাদ সঙ্গে সঙ্গেই সোনার আসন ছেড়ে এসে তাকে প্রণাম করলেন। কাকে প্রণাম করলেন? ওই ধাইমা প্রভাসাকে প্রণাম করলেন। অ্যাকচুয়ালি তিনি ধাইমা প্রভাসা নন, তিনি দেবী লক্ষ্মী, ওই রূপ ধারণ করে গেছে। এই দাঁড়াবে, একটু দরজাটা খুলে দিয়ে আসি, একটু ওয়েট কর প্লিজ, ওয়েট এ বিট, একটু ওয়েট কর। হ্যালো, হ্যাঁ, যে কথা বলছিলাম দেখো, তাহলে যখন লক্ষ্মী দেবী, হ্যালো আমি এসে গেছি, হ্যালো, হ্যাঁ নিরুপম জিজ্ঞেস করছি, লক্ষ্মী রাক্ষস রাজার কি ছিলেন? লক্ষ্মী হচ্ছে রাক্ষস রাজা রাবণের কুলদেবী, বংশের দেবী। প্রত্যেক আমাদের দেখবি, আমাদের যেমন এক একটা পরিবারের গৃহ দেবী থাকে না, হ্যাঁ দেখবি, মাকে বা জিজ্ঞেস করে দেখবি, মা হয়তো ডেলি লক্ষ্মীর পুজো করেন, তাহলে লক্ষ্মী হলো তোদের গৃহদেবী। কথা বোঝার চেষ্টা কর। তো রাক্ষসরাজ রাবণেরও লক্ষ্মী দেবী ছিলেন ওরকম গৃহদেবী, তাই নাকি? তাহলে লক্ষ্মী দেবী ছিলেন রাক্ষসরাজের গৃহদেবী। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? বেশ, আচ্ছা। তো যখন ওই লক্ষ্মী দেবী তোর ধাইমা রূপ ধারণ করে গিয়ে ইন্দ্রজিৎ বা মেঘনাদের সামনে দাঁড়িয়েছেন, মেঘনাদ সঙ্গে সঙ্গে বুঝলি স্বর্ণ সিংহাসন ছেড়ে এসে তাকে প্রণাম করলেন। প্রণাম করে কি বললেন? কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে। বলছে, মাগো কি কারণে তুমি আমার এখানে এসেছো তুমি বলো। কহ দাসে লঙ্কার কুশল, অর্থাৎ আমাকে তুমি লঙ্কার ভালো মন্দ সম্পর্ক, লঙ্কার খবর জানাও। তুমি তো স্বর্ণলঙ্কা থেকেই আসছো, সেখানকার খবর বলো। তাহলে এই প্যারাগ্রাফটার মানে কি হলো? যে লক্ষ্মী দেবী যখন স্বর্ণলঙ্কার ওই খুব করুণ অবস্থাকে মেঘনাদকে জানানোর জন্য প্রমোদ কাননে গিয়ে হাজির হলেন, সেখানে তিনি ওই ধাইমা প্রভাসার রূপ ধারণ করে তিনি দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে মেঘনাদ স্বর্ণ সিংহাসন ত্যাগ করে এসে তাকে প্রণাম করলেন। কাকে বল? ওই অ্যাকচুয়ালি প্রণাম করছেন লক্ষ্মী দেবীকে, কিন্তু লক্ষ্মী দেবী ওখানে কী সাজে গেছেন বল? ধাইমা প্রভাসার রূপ ধারণ করে। কথাটা বোঝার চেষ্টা কর। এবং জিজ্ঞেস করলেন যে, মা কী কারণে তুমি আজ আমার এখানে এসেছো, স্বর্ণলঙ্কার কথা বলো। কী বলছে? স্যার একটা ক্লাসে শেষ হবে। হ্যাঁ, একটা ক্লাসই শেষ হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এটুকু বুঝতে পেরেছিস? পরের লাইন, তার মানে এইটুকুর মানে হলো যে স্বর্ণ সিংহাসন ত্যাগ করে ধাইমা অর্থাৎ প্রভাসাকে
অ্যাকচুয়ালি তিনি লক্ষ্মী দেবী, কিন্তু ওই ছদ্মবেশ ধারণ করে এসছেন। তাকে প্রণাম করলেন মেঘনাদ এবং জিজ্ঞেস করলেন যে তিনি কেন এসেছেন, এবং তার কাছ থেকে স্বর্ণলঙ্কার কথা জিজ্ঞেস করলেন। শিরোচ্চুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। তো বেশ, মেঘনাদ প্রণাম করলো কাকে বলো? ওই আমাদের ধাইমা প্রভাষাকে। আমি বারবার বলছি ধাইমা প্রভাষা, কিন্তু অ্যাকচুয়ালি তো তিনি লক্ষ্মী দেবী। তো যাই হোক, তাকে প্রণাম করলেন। করার সময় তিনি, আমরা যেমন মনে করো মাকে যখন তুই প্রণাম করিস, মা কী করেন? তোর মাথায় বা কপালে চুমু খান। ঠিক তেমনিভাবে ওই ধাইমা প্রভাষা মানে ওরফে লক্ষ্মী দেবী, তার মাথায় চুম্বন করে ছদ্মবেশী, আমি বারবার বলছি যে তিনি লক্ষ্মী দেবী, ছদ্মবেশ ধারণ করেছেন কার? প্রভাষার। সেই ছদ্মবেশী লক্ষ্মী দেবী তথা প্রভাষার রূপ ধারণ করে তিনি এসছেন। তিনি তখন তিনি তাকে শিরে মাথায় চুম্বন করলেন। কার মাথায়? বলো মেঘনাদের। আর অম্বুরাশি সুতা মানে হচ্ছে লক্ষ্মী দেবী। অম্বুরাশি সুতা, এখানে কথাটা একটু বলার আছে যে যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন ওই ওই সেই সময়ে পাওয়া গিয়েছিল কাকে বলতো? লক্ষ্মী। এই পুরাণের এইসব গল্পে বলা হয়, সেই জন্য তার নাম হচ্ছে অম্বুরাশি সুতা উত্তরীরা। অর্থাৎ মেঘনাদের মাথায় চুম্বন করে ছদ্মবেশী লক্ষ্মী দেবী বললেন, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। মেঘনাদকে বলছেন যে হায় পুত্র, তোমাকে আর কনক লঙ্কার দশার কি বা কথা বলবো। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীর বাহু বলি। ভীষণ যুদ্ধে তোমার ভাই বীর বাহু মারা গিয়েছে। তব তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি। স্বাভাবিকভাবেই বীরবাহুর মৃত্যুর শোকে ভীষণভাবে শোকগ্রস্ত হয়ে পড়েছেন রাক্ষসরাজ রাবণ। সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। আর যেহেতু কেউ যুদ্ধে যাওয়ার জন্যে নেই, সেই কারণে তিনি নিজেই যুদ্ধে যাবার জন্যে তৈরি হচ্ছেন। কথাটা বোঝার চেষ্টা করো। তার মানে বলতে চাইছেন যে পুত্র, তোমাকে আর স্বর্ণলঙ্কার কথা কি জানাবো? তোমার ভাই বীরবাহু সে মারা গেছে, আর তার শোকেই রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সে মারা গেছে। তার শোকেই মহারাজ দশানন তিনি ভীষণভাবে শোকগ্রস্ত হয়ে পড়েছেন, এবং আর যেহেতু কেউ সেনাপতি নেই, সেই জন্য তিনি নিজেই যুদ্ধে যাওয়ার জন্যে তৈরি হচ্ছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে। তখন ওই আমাদের মেঘনাদ জিজ্ঞেস করছেন ওই ছদ্মবেশী লক্ষ্মী দেবীকে যে, লক্ষ্মী দেবী আপনি কি বললেন? কে বধিল কবে প্রিয়ানুজে। আমার প্রিয় অনুজ মানে পরের মানে ছোট ভাই, আমার ছোট ভাইকে কে বধ করলো, কিভাবে? নিশারণে সংঘারণী আমি রঘুবরে। নিশারণে মানে রাত্রিকালীন যুদ্ধে আমি তো রামচন্দ্রকে হারিয়েছিলাম। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। আমি তো তখনই বাণের সাহায্যে বাণ মেরে আমি সবাইকে খণ্ড খণ্ড করে কেটে ফেলেছিলাম। তবে অদ্ভুত ভারতা জননী, কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। হ্যাঁ, আমি তো রামচন্দ্র এবং তার সৈন্যদলকে একেবারে বর্ষা মানে বান, অ্যাকচুয়ালি বর্ষার বান, অ্যাকচুয়ালি বলতে চাইছেন স্বর মানে বান, মানে বর্ষার মতো স্রোতের মতো আমি তাদেরকে ওরকম বান মেরে একেবারে কেটে ফেলেছিলাম। তো তারা আবার কি করে জীবিত হয়ে উঠল, এরকম অদ্ভুত খবর কোত্থেকে তুমি পেলে? জিজ্ঞেস করছেন। মেঘনাদ ছদ্মবেশী লক্ষ্মী দেবীকে বলছেন যে তুমি যে বললে আমার ছোট ভাই যুদ্ধ করতে গিয়ে মারা গেছে রামচন্দ্রের সঙ্গে, তো আমি রামচন্দ্র এবং তার সৈন্যদের তো রাত্রিকালীন যুদ্ধে শেষ করে দিয়েছিলাম। একেবারে বানের বর্ষার যেমন বৃষ্টি পড়ে, ওই রকম প্রচণ্ড বান মেরে সব সৈন্যদলকে আমি কেটে ফেলেছিলাম। তো তারা আবার জীবিত হয়ে উঠল কি করে? এ অদ্ভুত খবর তোমাকে কে বলল? জিজ্ঞেস করছেন। কে জিজ্ঞেস করছেন? মেঘনাদ। কাকে জিজ্ঞেস করছেন বলো? কাকে জিজ্ঞেস করছেন? ছদ্মবেশী লক্ষ্মী দেবীকে। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা।
এই ইন্দিরাও কিন্তু লক্ষ্মী দেবীর আর এক নাম। রত্নাকর মানে তো সমুদ্র, জানো, রত্নোত্তমা মানে উত্তম রত্ন, মানে এই বলছি না যে সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী দেবীকে পাওয়া গিয়েছিল, তো তারই বিশেষণ বলছে যে সমুদ্র থেকে প্রাপ্ত উজ্জ্বল রত্ন লক্ষ্মী দেবী বললেন, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি তব স্বরে মারিয়া বাঁচিল। ভালো করে শোনো, তখন লক্ষ্মী দেবী বলছেন যে পুত্র, এ কথা ঠিক, তুমি মেরেছিলে, হত্যা করেছিলে রামকে, কিন্তু মায়াবী মানব অর্থাৎ মায়াবী রামচন্দ্র, সীতাপতি মানে হচ্ছে রাম, সীতার পতি, তার মানে রামচন্দ্র, ওই রামচন্দ্র পুনরায় বেঁচে উঠল। তুমি বান দিয়ে মেরেছিলে ঠিক আছে, কিন্তু তো মায়াবী, মায়া শক্তি জানে, মায়ার উপর ভিত্তি করে সে আবার বেঁচে উঠল। যাও তুমি তরা করি রক্ষ করি। অতএব তুমি আর দেরি করো না, বলছেন ছদ্মবেশী লক্ষ্মী দেবী। কাকে বলো? বলছেন মেঘনাদকে, তুমি আর দেরি করো না, যাও রক্ষা করো রক্ষকুলকে, রাক্ষসকুলকে রক্ষা করো, এ কাল সমরে রক্ষ চূড়ামণি। অর্থাৎ এই যে মৃত্যুরূপী যে যুদ্ধ শুরু হয়েছে, তুমি তো রাক্ষসকুলের এখন শ্রেষ্ঠ, তুমি একমাত্র পারো রাক্ষসকুলকে রক্ষা করতে, অতএব আর দেরি করো না, তুমি শিগগির চলো, কোথায়? স্বর্ণলঙ্কায়, রাক্ষসকুলকে রক্ষা করো। পরেরটা দেখ, ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। কুসুম দাম মানে ফুল, তাই নাকি? রোষে মানে রাগে, মহাবলী মানে মহাশক্তিধর মেঘনাদ। এই কথা শুনে যেসব ফুলের মালা টালা পড়েছিলেন সব ছিঁড়ে ফেলে দিলেন। ফেলাইলা কনক বলয় দূরে, কনক বলয় মানে সোনার বালা, সেগুলোকে দূরে ফেলে দিলেন। পদতলে পড়ি শোভিল কুন্তল, কুন্তল মানে কানের গয়না, তাই না? তখনকার দিনে সব ছেলেরাও পড়তো, সেই সব জিনিস কি বলতো, তিনি ফেলে দিলেন। তাহলে এই কথা শুনে রাগে ফুঁসছেন। কে ফুঁসছেন? বলো মেঘনাদ। কার কাছ থেকে শুনেছেন এইসব কথা? বলো ছদ্মবেশী লক্ষ্মী দেবীর কাছ থেকে। এই সব শুনে তিনি এই ফুলের মালা ছিঁড়ে ফেলতে লাগলেন, কনক অর্থাৎ সোনার বালা ফেলে দিলেন, কানের যে গহনা ছিল ফেলে দিলেন, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। অশোক গাছের তলায় যেমন অশোক ফুল পড়ে থাকে, এইসব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইলে তেমনই দেখতে লাগলো। তুলনা করেছেন যে রেগে ওই সব মানে ফুলের মালা ছেড়ে দিচ্ছেন, ওই কানের গয়না ছুঁড়ে ফেলে দিচ্ছেন, হাতের সোনার বালা ছুঁড়ে ফেলে দিচ্ছেন। এইসব চতুর্দিকে এরকম ছড়াছড়ি অবস্থা দেখে মনে হচ্ছে যেন যে অশোক গাছের তলায় অশোক ফুল ছিঁড়ে পড়ে আছে। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার। মেঘনাদ তখন নিজেকেই ধিক্কার জানাচ্ছেন, ধিক্কার দিয়ে কি বলছেন? হ্যাঁ ধিক মোরে, আমাকে ধিক। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, বৈরী দল মানে শত্রু দল, রামের নেতৃত্বে শত্রু দল আমাদের স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলেছে, হেতা আমি বামা দল মাঝে, আমার দেশকে শত্রুরা ঘিরে ফেলেছে, আর আমি এখানে মেয়েদের মাঝে, বামা দল মানে মেয়েদের, বামা মানে মেয়ে, মেয়েদের দলের মাঝে আমি এই সখীদের মাঝে আনন্দ করছি, আর ওদিকে আমার দেশকে ঘিরে ফেলেছে শত্রুরা। ঠিক মোরে, নিজেকেই ধিক্কার দিতে লাগলেন। একই সাজে আমারে দশন অনাথ তজ, আমি ইন্দ্রজিৎ। দশাননাত্তজ মানে হচ্ছে দশাননের পুত্র, দশাননের আত্মজ। তখন বলছেন আমি দশানন রাক্ষস রাজের পুত্র, আমার কি এরকম সাজে? আমার দেশকে শত্রুরা ঘিরে ফেলেছে, আর আমি মহিলাদের মাঝে আরাম করছি, এটা আমার সাজে নেই, কি আমি অন্যায় করেছি বলে নিজেকেই ধিক্কার জানাতে লাগলেন। আনরথ তরা করি গুছাবো অপবাদ বুধির উপকূলে। সঙ্গে সঙ্গে অর্ডার দিলেন, এই রথ তৈরি করো, আমি এক্ষুনি যাব, গিয়ে আমার ওই শত্রুদের বধ করে প্রতিশোধ নেব। সাজিলা রথীন্দ্রস্বর, মানে রথীন্দ্রস্বর মানে হচ্ছে শ্রেষ্ঠ বীর, বীর আভরণে এবং পোশাক আশাক করে ফেললেন। হৈমবতী সুতযতা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী সুর, হৈমবতী মানে দুর্গা, সুর মানে হচ্ছে এখানে কার্তিককে, কার্তিক যেমন তারকাসুরকে বধ করার জন্য তৈরি হয়েছিলেন, তেমনই ভাবে তৈরি হলেন কে বলো তো? আমাদের মেঘনাদ ওই স্বর্ণলঙ্কায় চলে যাওয়ার জন্য তৈরি হলেন। কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি, কিরীটি মানে অর্জুন। তোমরা সবাই জানো যে যখন মহাভারতে যখন ওই অজ্ঞাতবাস চলছিল, তখন ওই বৃহন্নলা রূপ ধারণ করে, বৃহন্নলা অ্যাকচুয়ালি যেন নপুংসক,
তার রূপ ধারণ করে আমাদের অর্জুন যেমন সেজেছিলেন বিরাট পুত্র সহ, বিরাট রাজার পুত্রের সঙ্গে উদ্ধারিতে গোধন, কৌরবদের হাত থেকে গোধন রক্ষা করার জন্যে সাজিলা সুর সমী বৃক্ষ মূলে, ঠিক তেমনি সেই বাকল গাছের তলায় তেমনই সাজলেন কে বলতো আমাদের মেঘনাদ। অর্থাৎ মেঘনাদের শয্যাটাকে এখানে তুলনা করা হচ্ছে, কেমনভাবে সাজলেন। একবার বলছেন ওই তারকাসুরকে বধ করার জন্য যেমন কার্তিক সেজেছিলেন, আবার পরক্ষণেই বলছেন ওই বৃহন্নলা রূপ ধারণ করে বিরাট রাজার পুত্রের সঙ্গে অর্জুন যেমন কৌরবদের কাছ থেকে গোধন রক্ষা করার জন্য, গরুটরু রক্ষা করার জন্য সেজেছিলেন, তেমনইভাবে তিনি সাজলেন। অর্থাৎ এখানে মেঘনাদের শয্যার রূপটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। পরেরটা কি বলছে দেখো, মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা ধ্বজ ইন্দ্রচাপ রূপী। ব্যাস, সঙ্গে সঙ্গে গিয়ে একবারে মেঘবর্ণ রথ, রথের কি বলতো কালো মেঘের মতো বর্ণ, চক্র বিজলির ছটা, চক্রতে তখন কি হলো, হাতে যে চক্র সেখানে বিদ্যুতের ছটা, বিদ্যুতের গতি দেখা দিল। ধ্বজ ইন্দ্রচাপ রূপী, ধ্বজ মানে হচ্ছে পতাকা, ইন্দ্রচাপ মানে হচ্ছে ইন্দ্রের যে মনে করো যে তোমরা বলো বজ্র যে অস্ত্র, সেই রকম রূপ ধারণ করলো। তুরঙ্গ সমবেগে আশুগতি, তুরঙ্গ সম মানে ঘোড়ার মতো, আশুগতি মানে বাতাস, ঝড় বইতে লাগলো। ওরে বাবা, তার মানে তিনি তৈরি হলেন। কে তৈরি হলেন বল? আমাদের মেঘনাদ। কোথায় যাওয়ার জন্যে? ওই স্বর্ণলঙ্কায় যাওয়ার জন্যে। কাকে হত্যা করার জন্যে? রাম এবং তার সৈন্যদের হত্যা করার জন্য। রথে চড়ে বীর চূড়ামণি বীর দত্তে হেনকালে প্রমীলা সুন্দরী ধীর প্রতিকর যুগ। ভালো করে শোনো, রথে চড়ে বীর চূড়ামণি, অর্থাৎ তিনি রথে চড়ে এবার চললেন বীর দত্তে, মানে বীরের মতো কি বলতে চললেন। হেনকালে প্রমীলা সুন্দরী, মেঘনাদের স্ত্রী তোমরা জানো, তিনি সেই সময় প্রমীলা সুন্দরী বেরিয়ে এলেন। ধরিপতিকর, ধরিপতিকর কার হাত ধরলেন বল? স্বামী মেঘনাদের হাত ধরলেন। করযুগ, মেঘনাদের দুটো হাত ধরলেন। কে ধরলেন? প্রমীলা। অরে যখন ওখান থেকে বেরিয়ে আসছেন, কোথা থেকে বলো? বেরিয়ে আসছেন ওই প্রমোদ কানন থেকে, তখন প্রমীলা তার স্বামীর দুহাত ধরে বললেন, হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে। কিরকম বলছে দেখো, হায় রে যেমতি হেমলতা, স্বর্ণলতা যেমন বড় গাছকে জড়িয়ে ধরে, সেরকমই প্রমীলা জড়িয়ে ধরল মেঘনাদকে। কহিলা কাঁদিয়া ধ্বনি, মানে কেঁদে কেঁদে বলতে লাগলো, কোথা প্রাণ সখে রাখি এ দাসিরে কহ চলিলা আপনি। অর্থাৎ আমাকে এইখানে রেখে তুমি, এই দাসিরে এখানে রেখে, অর্থাৎ নিজেকে বলছেন প্রমীলা, আমাকে এখানে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ? কে বলছেন? প্রমীলা। কাকে বলছেন? মেঘনাদকে। কখন বলছেন? না, মেঘনাদ যখন ওই স্বর্ণলঙ্কার দিকে রথে চড়ে যাত্রা করছেন। কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে অভাগী, অর্থাৎ তুমি তো চলে যাচ্ছ, তোমাকে ছাড়া আমি এখানে বাঁচবো কি করে? কে বলছেন? প্রমীলা। হায় নাদ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মনোনানে দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ। হ্যাঁ, কি বলছে শোনো, হায় নাথ গহন কাননে, হায় নাথ হে স্বামী, গহন মানে গভীর এই জঙ্গলে, কাননে মানে জঙ্গল, এখানে ব্রতটি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মনন দিয়া মাতঙ্গ। যদি কেউ মানে হাতির সাথী যদি কোনো ঘর বাঁধে, তখন মাতঙ্গ, মাতঙ্গ মানে সেই হাতি যদি তাতে কান না দিয়ে চলে যায়, তবু যুথনাথ মানে হস্তির যিনি হাতিদের শ্রেষ্ঠ সেনাপতি, সে তখন তাকে কিন্তু আশ্রয় দেয়, অর্থাৎ তাকে সে ভুল বোঝে না। অর্থাৎ আমি তোমার চলে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমাকে নিয়ে তুমি চিন্তা করো না। সে হ্যাঁ বলছি, ভালো করে শোন। ব্রততি গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মনোনয়া দিয়া, মানে ব্রততি বলতে এখানে বোঝাচ্ছেন নিজেকে, যে
এখানে তো আমরা জঙ্গলের মধ্যে সেখানে সংসার বেঁধেছি। এই ভালো করে বোঝো, কে কে গেছে ওইখানে? মেঘনাদ। কাকে নিয়ে ওখানে সংসার পেতে আছেন? বলো। আমাদের প্রমীলাকে নিয়ে। ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মনন দেয়। মানে আমার এই রঙ্গরসে, আমার এই সংসারে তুমি মন না দিয়ে যদি চলে যাও, মাতঙ্গ যায় চলি। মাতঙ্গ শব্দের অর্থ হলো, এখানে দেখো, আহ, মাতঙ্গ শব্দের এখানে অর্থ হচ্ছে যে 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 স্বামীকেই তিনি বলছেন, আমি তোমাকে এখানে বেঁধে রাখার জন্য বিয়ে করেছিলাম, তুমি কিন্তু অ্যাকচুয়ালি মাতঙ্গ মানে হাতি। মাতঙ্গ যায় চলি তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাদ। যূথনাদ মানে হচ্ছে যুদ্ধে যে হাতি মানে সেনাপতি হয়, হাতি যেখানে সেনাপতি, সে কিন্তু তার ছোট হাতিদের সঙ্গে রাখে। অর্থাৎ আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু তুমি এখানে থাকবে একজনের আশ্রয়ে, এবং সে হচ্ছে বিধাতা, তার আশ্রয়ে তুমি থাকবে। বুঝতে পারলি আমি কি বলতে যাচ্ছি? যে তোমাকে নিয়ে আমি সংসার এখানে বেঁধেছিলাম, তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। তখন উনি বলছেন যে তোমার চিন্তা নেই, আমি না থাকলেও ওই যেমন করে বড় হাতি তার ছোট হাতিকে আশ্রয় দেয়, ঠিক তেমনি বিধাতাও তোমাকে তেমনই আশ্রয় দেবে। তারপর কি বলে? তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্কিরিরে আজি। তারপর বলছে তবে কেন তুমি, তাহলে কেন তুমি এত গুণের অধিকারী হয়েও তুমি দাসী, কিঙ্কিরি মানে দাসী, দাসীকে আজকে ত্যাগ করে চলে যাচ্ছ। হাসি উত্তরিলা মেঘনাদ। হাসতে হাসতে মেঘনাদ উত্তর দিলেন, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ়বাদে, কে পারে খুলিতে সে বাঁধে। ভালো করে শোনো কি বলছে। বলছে যে তুমি ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদের মন জয় করে নিয়েছো, তুমি যেভাবে আমাকে দৃঢ়ভাবে বেঁধেছো, এই বাঁধন থেকে তোমাকে কেউ সরাতে পারবে না। আমি যাচ্ছি ক্ষণিকের জন্য, ওখানে ওদের শেষ করে আবার ফিরে আসব। কে বলছেন? মেঘনাদ। কাকে বলছেন? প্রমীলাকে। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে। হ্যাঁ, তরায় আমি আসিব ফিরিয়া, তরায় মানে তাড়াতাড়ি, আমি আবার ফিরে আসব। সমরে নাসি, ওকে যুদ্ধে নাশ করে অর্থাৎ শেষ করে দিয়ে তোমার কল্যাণে রাঘবে, অর্থাৎ রামকে শেষ করে দিয়ে তোমারই কল্যাণের জন্যে আমি আবার এখানে ফিরে আসব। বিদায় এবে দেহ বিধমুখী, ও চন্দ্রমুখী, এবার আমায় বিদায় দাও। কাকে বলছে? প্রমীলাকে। অর্থাৎ এতটুকুর মানেই হচ্ছে, যখন মেঘনাদ ওখান থেকে এবার স্বর্ণলঙ্কার দিকে যাচ্ছেন, তখন আমাদের কেঁদে কেঁদে এসে হাজির হয়েছে প্রমীলা, যে তুমি আমাকে এখানে রেখে চলে যাচ্ছ, আমি কি করে একা থাকবো, ইত্যাদি ইত্যাদি। তখন বলছে ভয় পেও না, এই তো সামান্য সময়, আমি যাব, রামচন্দ্রের লোকদের মারবো, মেরে আবার তোমার কাছে কি বলতো চলে আসবো। তারপর কি বলতে দেখো, উঠিল পবন পথে ঘোরতর রবে রথবৎ, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িল মৈনাক শৈল অম্বর উজলি। খুব ভালো করে শোনো। উঠিল পবন পথে ঘোরতর রব, অর্থাৎ বায়ু। পবন পথ মানে তো বুঝতে পারছো, বায়ু, ঝড়ের মতো বায়ু বইতে লাগলো। হৈম পাখা বিস্তারিয়া, হৈম পাখা মানে সোনার পাখা বিস্তার করে। উড়িল মৈনাক, মৈনাক তো জলের তলার পাহাড়, সেও যেন উপরে উঠে এলো। অম্বর উজ্জ্বলি, আকাশকে উজ্জ্বল করে তুলল। অর্থাৎ এত ঝড়ের মতো এই গতি চলতে, বায়ু বইতে লাগলো, যে মৈনাক পাহাড় পর্যন্ত উঠে এলো, গোটা আকাশ যেন কি উজ্জ্বল হয়ে উঠল। সিঞ্জিনী আকর্ষী রোষে রোষে, তুন মানে ওই সিঞ্জিনী আকর্ষী মানে হচ্ছে ওই যখন ছিলা, ধনুকের ছিলা, বুঝতে পেরেছি, ওই যে আমরা গুলতি ছুরি, সেটাকে ছিলা টেনে তিনি টঙ্কারিলা ধনু, ধনু কি বলতো টঙ্কার শব্দ করতে লাগলেন। বীরেন্দ্র কে? ওই মেঘনাদ। পক্ষীন্দ্র যথা নাদে মাঝে মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র, আমি পক্ষীন্দ্র বলতে বোঝাতে হয়েছে গরুড়, তাই না? কি গরুড় তোমরা জানো? গরুড় হচ্ছে এক ধরনের পাখি, নারায়ণের বাহন। তিনি যেমন চিৎকার করলে মাঝে মাঝে একেবারে সব কিছু উথাল পাথাল হয়, তেমনই ওই টঙ্কারে, মানে কিসের টঙ্কারে? ধনুর টঙ্কারে সব কিছু উথাল পাতাল হতে লাগলো।
কাঁপিল লঙ্কা কাঁপিলা জলধি, কাঁপিল স্বর্ণলঙ্কা কেঁপে উঠল, সাগরও কেঁপে উঠল। জলধি মানে হচ্ছে সমুদ্র। তার মানে সোজা কথায় এমন উনি যখন যাচ্ছেন তখন ঝড়ের মতো বাতাস বইতে লাগলো। ওই জলের নিচের পাহাড় যে মৈনাক পাহাড়, সেও যেন উপরে উঠে এলো, উঠে আকাশকে উজ্জ্বল করে তুললো। এবং যখন ধনুর টঙ্কারে তিনি টান দিলেন, সেটা যেন ওই গরুরের নাদের মতো, চিৎকারের মতো চতুর্দিক কাঁপিয়ে তুললো। গোটা স্বর্ণলঙ্কা কেঁপে উঠলো, সমুদ্র কি বলতো কেঁপে উঠলো। সাজিছে রাবণ রাজা বীর মদে মদে, ওদিকে রাবণ রাজা বীর রসে মানে সিক্ত হয়ে তিনিও তৈরি হচ্ছেন, তিনিও যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। বাজিছে রণবাজনা গরজিছে গজ, রণবাজনা মানে কি যুদ্ধের বাজনা বাজছে, গরজিছে গজ, হাতিরা ডাকছে, ঠেসে অশ্ব অর্থাৎ ঘোড়াও ডাকছে। ঠেসে মানে তো ঘোড়ার ডাককে বলে তোমরা জানো। হুঙ্কারিছে পদাতিক রথী, যারা পদাতিক সৈন্য তারাও হুঙ্কার দিচ্ছে। উড়ছে কৌশিক ধ্বজ, রেশম পতাকা উঠছে, উঠেছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। হ্যাঁ, এবং সেই যে আলোময় হয়ে উঠেছে রাত্রি সোনার আলোতে, মানে সোজা কথায় এমন যে মানে যুদ্ধ সাজ, সেটাকে বোঝানো হচ্ছে। কি হয়েছে বলো? যুদ্ধের বাজনা বাজছে, হাতিরা গর্জন করছে, ঘোড়া ডাকছে, পদাতিক বাহিনী হুঙ্কার দিচ্ছে, এবং আকাশে স্বর্ণধ্বজ মানে যে রেশমের পতাকা উঠছে। কৌশিক ধ্বজ মানে হচ্ছে রেশম পতাকা উঠেছে আকাশে, এবং সোনার আলোয় গোটা আকাশ রাত্রিও যেন আলোময় হয়ে উঠেছে। হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ রথী, যখন রাক্ষসরাজ রাবণের এই যুদ্ধ সাজের ফলে এইরকম হয়েছে, সেই সময় সেখানে গিয়ে নামলেন কে? মেঘনাদ রথী। মেঘনাদ ওই এতক্ষণ এসে স্বর্ণলঙ্কায় পৌঁছালেন। নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে, সঙ্গে সঙ্গে তাকে দেখে মানে এবার মহাগর্বে গর্বিত হয়ে, হ্যাঁ, নাদিলা করবুর দল, করবুর দল মানে রাক্ষস দল, মেঘনাদকে তাদের মধ্যে পেয়ে ওই রাক্ষসরাও একেবারে মানে অহংকারী হয়ে চিৎকার করতে লাগলো। নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, নেমে মেঘনাদ রাক্ষসরাজ রাবণকে প্রণাম করলেন, করে বললেন, হে রক্ষকুলপতি, শুনেছি মারিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। বললো, বাবা আমি তো রামকে মেরে গিয়েছিলাম, শুনছি নাকি সে আবার বেঁচে উঠেছে। এ মায়া পিত বুঝিতে না পারি, এটা কিভাবে সম্ভব হলো? আমি তো আমি তো রামচন্দ্রকে মেরে গেলাম, আবার সে রামচন্দ্র কি করে বেঁচে উঠলো, কি করে সম্ভব হলো? কিন্তু অনুমতি দেহ, সমূলে নির্মূল করিব পামরে আজি। কিন্তু পিতা, ঠিক আছে, ও বেঁচে উঠুক, তুমি আর একবার আমাকে অনুমতি দাও, আমি ওই নীচকে, পামর মানে নীচ, ওই নীচকে আজকে আমি মেরেই ছাড়বো। এটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? বাবা, আমি তো রামচন্দ্রকে মেরে গিয়েছিলাম, সে আবার কি করে বেঁচে উঠেছে? আচ্ছা, যদি বেঁচেও ওঠে তোমার চিন্তা নেই, তুমি আমাকে আর একবার অনুমতি দাও, আমি গিয়ে ওকে শেষ তবে করেই ছাড়বো, সমূলে নির্মূল করব পামরে আজি। ওই নীচ আমি আজ একেবারে সব সৈন্য সহ ওকে শেষ করব। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে। ঘোর সরানলে অর্থাৎ বিভিন্ন ধরনের বাণ তার দিকে ছুঁড়ব, তা দিয়ে তাকে একবার ভস্য করে দেবো। বায়ু অস্ত্রে উড়াইব তারে, বায়ুর মতো অস্ত্র তার দিকে ছেড়ে তাকে একেবারে উড়িয়ে দেব। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপথে, অথবা তাকে বন্দি করে এনে তোমার পায়ে সঁপে দেবো। কি বলছে দেখো, বলছে হয় তাকে ভস্য করে দেব, অথবা তাকে উড়িয়ে দেব, নতুবা তাকে ধরে নিয়েছে তোমার পায়ে জমা দেব। কে বলছেন? মেঘনাদ। কাকে বলছেন বলো? রাক্ষসরাজ রাবণকে। আলিঙ্গি কুমারে অর্থাৎ আলিঙ্গন করলেন রাক্ষসরাজ রাবণ। কাকে আলিঙ্গন করলেন? মেঘনাদকে। চুম্বি শিরো, এবং তার মাথায় চুম্বন অর্থাৎ চুমু খেতে লাগলেন। মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি। তখন রাক্ষসরাজ রাবণ আস্তে আস্তে বললেন কিছু কথা। কি বললেন? রাক্ষস কুল শেখর তুমি বৎস। মেঘনাদকে বলছেন যে এই রাক্ষস কুলের তুমি হচ্ছে শ্রেষ্ঠ, তুমি রাক্ষস কুল ভরসা, রাক্ষস কুলের একমাত্র ভরসা এখন তুমি। কে বলছেন?
রাক্ষসরাজ রাবণ। কাকে বলছেন? মেঘনাদকে। একাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাতে তোমা বারংবার। বারবার তোমাকে এই যুদ্ধে পাঠাতে আমার একদম ইচ্ছে জাগে না। তুমিই আমার ভরসা। এখন তোমারই যদি কিছু হয়ে যায় আমি কি করে বাঁচব? কে বলছেন? রাবণ। কাকে? মেঘনাদকে। হায় বিধি বাম মমপতি। বিধি আমার কাছে বাম, অর্থাৎ বিধি আমার পক্ষে নেই, ঈশ্বর আমার পক্ষে নেই। সেই জন্য তোমাকে, তোমার মতো পুত্রকেও আমাকে এখন ছাড়তে হবে। কি কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? নাহলে বলো, তাই যদি না হবে, কোনোদিন কেউ কি শুনেছে যে শিলা, পাথর জলের উপরে ভাসছে? পাথর তো ভারী জিনিস, জলে ডুবে যাওয়ার কথা, কিন্তু এখানে মনে হচ্ছে যেন পাথরও জলের উপরে ভাসছে। রামচন্দ্রকে তুমি মেরে গেলে, সে আবার বেঁচে উঠল। এ তো যেন পাথর জলের উপরে ভাসার মতো ঘটনা। কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? বলো তো, কেউ কোনোদিন শুনেছে লোক মরে গিয়ে আবার বেঁচে উঠছে? তো রামচন্দ্রকে তো তুমি মেরে গেলে, সে আবার বেঁচে উঠেছে। এ অবিশ্বাস্য কাণ্ড সব ঘটছে। উত্তরিলা বীর দত্তে অসুরারি রিপু, কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র। আরে বাবা, তুমি কি এমন ওটাকে বলছো, ওই মানুষটাকে মানে রামকে? হ্যাঁ, ওর ভয় তুমি আমাকে দেখাচ্ছ? ওর ভয় আমি ভয় পাই না। ডরাও আপনি, ডরাও মানে হচ্ছে ভয় দেখানো। হ্যাঁ, নিজেকে তুমি এই ওই নচ্ছার রামচন্দ্রের জন্য আমাকে ভয় দেখাচ্ছ। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এই কলঙ্ক পিতা ঘুষিবে জগতে। ভালো করে শোনো, থাকিতে দাস মানে তোমার এই দাস পুত্র, এই যে আমি তোমার পুত্র, আমি থাকাকালীন তুমি যদি যুদ্ধে যাও, তাহলে গোটা পৃথিবী আমাকে কলঙ্কিত করবে। বলবে, দেখো সক্ষম পুত্র থাকা সত্ত্বেও বৃদ্ধ পিতা যুদ্ধে গেছে। কথা বুঝলে? এটা বুঝতে হবে। রাক্ষসরাজ রাবণকে বলছেন মেঘনাদ, হে বাবা, তুমি যদি এখন আমাকে যুদ্ধে যেতে না দাও, আমাকে বাড়িতে রেখে যদি তুমি যুদ্ধে যাও, সারা পৃথিবীর লোক আমাকে কিন্তু দোষ দেবে। বলবে, দেখো বাড়িতে নিজে আরাম করছে, বৃদ্ধ বাবাকে যুদ্ধে পাঠিয়েছে। তারপর কি বলছে দেখ, হাসিবে মেঘ বাউন রুষিবেন দেব অগ্নি। কথাটা বোঝার চেষ্টা কর। ইন্দ্রও হাসবে, রুষিবেন দেব অগ্নি, অগ্নিদেবও আমাকে, আমার প্রতি রুষ্ট হবেন। দুইবার আমি হারানু রাঘবে, দুবার আমি রামকে হারিয়েছি, আর একবার পিত, দুবার আমি তোকে হারিয়েছি, আর একবার তুমি আমাকে সুযোগ দাও পিতা, দেহ আজ্ঞা মোরে আমাকে আদেশ দাও, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। দুবার হারিয়েছি, দুবারই বেঁচে গেছে, এবার তুমি আর একবার শেষবারের মতো আমায় অনুমতি দাও, দেখি এবার কিভাবে ও বাঁচে। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম। কি বলছে দেখো, তখন রাক্ষসরাজ রাবণ বলছেন, কুম্ভকর্ণ বলি ভাই মম, অর্থাৎ আমার বলশালী ভাই কুম্ভকর্ণ, তাই আমি জাগানো অকালে ভয়ে, তাকেও আমি জাগিয়েছিলাম অকালে। কুম্ভকর্ণ জানো তো 6 মাস ঘুমোয়, 6 মাস জেগে থাকে। তো তার যখন নিদ্রা চলছিল, তাকে অকালে জাগিয়ে তুলেছিলেন রাবণ। হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। দেখো সেই কুম্ভকর্ণকেও হারিয়ে দিয়েছে কে? রামচন্দ্র। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, অর্থাৎ গিরিশৃঙ্গ অর্থাৎ যখন হিমালয়ের ওপরে বাজ পড়ে অথবা কোনো গাছের ওপরে বাজ পড়ে, সেটা যেমন ভূপাতিত হয়, দেখো আমার ভাই অত বড় বলশালী, সেও কিন্তু রামচন্দ্রের আঘাতে ভূপাতিত হয়েছে। হ্যাঁ, তারপর কি বলছে, তবে তবে যদি একান্ত সমরে ইচ্ছা তবে তোমার যদি সত্যিই যুদ্ধে যাওয়ার ইচ্ছা থাকে বৎস, আগে পুজো ইষ্ট দেবে। যদি তুমি সত্যিই যুদ্ধে যেতে চাও, তোমাকে আমি যুদ্ধে যেতে দিতে চাই না, আমার মন চাইছে না, কিন্তু তৎসত্ত্বেও তুমি যদি যুদ্ধে যেতে চাও, তুমি তোমার ইষ্টদেবের পূজা করো, নিকুম্ভিলা যজ্ঞে সাঙ্গ করো বীরমণি। অর্থাৎ নিকুম্ভিলা যজ্ঞ গৃহে যাও, গিয়ে তোমার ইষ্টদেবকে পুজো করো। কে বলছেন? রাক্ষসরাজ রাবণ। কাকে? বলো, মেঘনাদকে। সেনাপতি পদে আমি বরিণু তোমারে, অর্থাৎ এবার সেনাপতি পদে আমি তোমাকে বরণ করে নিলাম। অর্থাৎ এবার সেনাপতি পদে পাঠাচ্ছেন, অভিষিক্ত করলেন কাকে? বলো, মেঘনাদকে। দেখো অস্ত চলাগমে দীননাথ এবে, দেখো সূর্য অস্ত যাচ্ছেন,
প্রভাতে যুধিও বৎস রাঘবের সাথে। আজ আর যুদ্ধ করে লাভ নেই, কাল সকালে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করো। এতে কইহা রাজা যথাবিধি লোহে গঙ্গতক অভিষেক করিলা কুমারে। গঙ্গার জল দিয়ে অভিষেক করলেন, অভিষিক্ত করলেন মেঘনাদকে সেনাপতি হিসেবে। ক্লিয়ার? দেখো এই হচ্ছে কথা। তাহলে মূল কথা কি? যে মূল কথা হচ্ছে মেঘনাদ যখন প্রমোদ কাননে তিনি ওই নারীদের মাঝে বিশ্রামরত অবস্থায় ছিলেন, তখনই আমাদের কুলদেবী অর্থাৎ রাক্ষসরাজ রাবণের কুলদেবী লক্ষ্মী স্বর্ণলঙ্কার ঘোর বিপদ দেখে তিনি সেখানে ছুটেছিলেন এবং সেখানে গিয়ে প্রমোদ কাননে গিয়ে তিনি ধাইমা প্রভাষা রূপ ধারণ করে স্বর্ণলঙ্কার কথা বললেন। কি শোনালেন? যে বীরবাহু মারা গেছেন। সেই কথা শুনে রেগে উঠলেন। কে রেগে গেলেন? কে? বলো, মেঘনাদ। এবং বললেন, কেন? আমি তো রামচন্দ্রকে মেরে এসেছি, সে আবার বেঁচে উঠলো কী করে? এ কথা তুমি কি বলছো? ধাইমাকে জিজ্ঞেস করলেন। তখন বলে, হ্যাঁ, সেই তোমার ভাইকে হত্যা করেছে। এ কথা শুনে সঙ্গে সঙ্গে একবারে সব ফুলের মালা টালা ছিঁড়ে কানের গয়না টয়না সব কিছু ফেলে দিয়ে একবারে রেগে উঠলেন। হ্যাঁ, তখন নিজের ওপরেই দোষারোপ করতে লাগলেন যে গোটা মানে শত্রু আমার স্বর্ণলঙ্কাকে ঘিরে নিয়েছে, আর আমি এখানে মেয়েদের মাঝে সখীদের মাঝে বিশ্রাম করছি, ঠিক আমাকে বলে নিজেকে ধিক্কার দিতে লাগলেন। এবং লক্ষ্মী দেবীর কথায় তখন ওই রথে চড়ে একেবারে স্বর্ণলঙ্কার জেগে যাবার জন্য তৈরি হলেন। ঠিক সেই সময় প্রমীলা এসে তার সামনে হাত জোড়ে কাঁদতে লাগলেন, হে প্রভু, তুমি যদি চলে যাও আমি কি করব একা? তখন তাকে আশ্বাস দিয়ে বললেন মেঘনাদ, আরে ভয় করছো কেন? ভয় করছো কেন? আমি তো কিছু দিনের মধ্যেই তোমার কাছে চলে আসব। ওখানে রামচন্দ্র তার সৈন্যদের শেষ করে দিয়েই আমি চলে আসব। বলেই একেবারে ঝড়ের মতো গতিতে এসে কোথায় পৌঁছালেন? স্বর্ণলঙ্কায়। তখন রাক্ষসরাজ যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। তখন মেঘনাদ তাকে থামালেন, বললেন যে, বাবা, এ কি করে সম্ভব হলো বলো? আমি মেঘনাদ, ওকে মেরে গিয়েছিলাম। কাকে মেরে গিয়েছিলাম? রামচন্দ্রকে। সে আবার বেঁচে উঠল কি করে? তখন রাবণ বললেন, দেখো, এ তো আমিও বুঝতে পারছি না। এই যেন ওই জলে পাথর ভাসছে এমন অবস্থা। কোনোদিন শুনেছ কোনো মানুষ মরে গিয়েও বেঁচে যায়? কিন্তু এই মায়াবী রাম তাই বেঁচে গেছে। ওকে মারার জন্যে আমি আমার ভাইকে জাগিয়েছিলাম কুম্ভকর্ণ, তাকেও মেরে দিয়েছে ও। সুতরাং তোমাকে আমি আর যুদ্ধে পাঠাবো না। তুমি আমার রাক্ষস কুলের ভরসা, শেষ নীলমণি তুমি, তোমাকে আমি ছাড়ছি। তখন মেঘনাদ বাবাকে বোঝাতে লাগলেন যে, বাবা, তুমি যদি আমাকে না পাঠাও সারা জগৎ সংসার কি বলবে? কি বলবে? দেখো, বাড়িতে সক্ষম ছেলে থাকা সত্ত্বেও বুড়ো বাবা যুদ্ধে গেছে। গোটা জগৎ সংসার আমাকে কালি ছেটাবে, কলঙ্কের ভাগিদার করবে। তার চেয়ে দুবার তোকে হারিয়েছিলাম, বেঁচে ফিরেছে, আর একবার তুমি অনুমতি দাও। এবার ওকে যা হারাবো আর ও বেঁচে আসতে পারবে না, তোমায় আমি কথা দিলাম। তো এত যখন মেঘনাদ একেবারে রাক্ষসরাজ রাবণকে নানা যুক্তি দিয়ে সেনাপতি হওয়ার জন্যে জড়িয়ে ধরেছেন, তখন বললেন, ঠিক আছে বৎস, তোমাকে আমি অনুমতি দিচ্ছি, কিন্তু যাবার আগে তুমি তোমার ইষ্ট দেবতার কাছ থেকে তুমি পুজো করো, তাকে সন্তুষ্ট করো, নিকুম্ভিলা যজ্ঞগৃহে যাও, তাকে পুজো অর্চনা করো, করে তারপরে তুমি যুদ্ধে যাও। আর আজ তো প্রায় ওই দেখো সূর্য অস্ত যাচ্ছে, আজ যুদ্ধ করো না, কালকে যুদ্ধ করো সকালে। এই বলে গঙ্গা জল দিয়ে ছিটিয়ে তিনি সেনাপতি পদে বরণ করে নিলেন মেঘনাদকে। বুঝতে পেরেছ? হ্যালো হ্যালো, বোঝা গেল নাকি না বুঝতে পারলে না? প্যারিস সরকার কি রিপ্লাই চাইছে? প্যারিস সরকার হ্যালো কোয়েশ্চেন, তাহলে নেক্সট দিন লেখাবেন। হ্যাঁ, আজ বুঝতে পেরেছিস নিরুপম? আমি যে বললাম, এই যে ব্যাখ্যাটা করলাম, বুঝতে পেরেছিস? হ্যালো হ্যালো, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? আমি যে কবিতাটা ব্যাখ্যা করলাম, বুঝতে পেরেছিস?
ক্লিয়ার? হ্যাঁ স্যার, পুরো ক্লিয়ার, ভেরি গুড। তাহলে সামনের দিন থেকে আমরা কোশ্চেন লেখাবো। ক্লিয়ার? উই উইল রাইট ডাউন দ্য কোশ্চেন। শোন, আজকে কালী পুজো, সুতরাং এ কর নিজেকে, আনন্দে বাজি টাজি ফাটা। ক্লিয়ার? আমরা এখন থামছি। ভেরি গুড। ওকে, সো গুড নাইট টু অল অফ ইউ।